ভোটের মুখে আইপ্যাক কাণ্ড ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই আবহে গতকাল কলকাতায় এসেছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান ইডি অধিকর্তা। সকালে ইডি অফিসারদের সঙ্গে দেখাও করেন ইডি অধিকর্তা রাহুল নবীন। প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে যে ইডি আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে কথা বলবেন রাহুল নবীন। 8ই জানুয়ারি অভিযানে দিল্লির কয়েকজন অফিসার ছিলেন। সূত্রে খবর তাদের সঙ্গে ইতিমধ্যেই আলাদা আলাদা করে কথা বলেছেন ইডি ডিরেক্টর। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা বিস্তারিত বলবেন। প্রকাশ, দেখো আমরা দেখতে পাচ্ছি রাহুল নবীন, যিনি দিল্লি থেকে গতকাল রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন। তিনি ঠিক 10টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এসে পৌঁছেছেন এবং তারপর থেকে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে তিনি ইডি দপ্তরের ভেতরে রয়েছেন এবং আধিকারিকদের সঙ্গে, তদন্তকারী অফিসারদের সঙ্গে তিনি কিন্তু বৈঠক করছেন। কি বৈঠক করছেন? যেটা ইডি সূত্রের খবর যে তুমি জানো আইপ্যাকের দপ্তরে এবং প্রতীক জৈনের অফিসে বা বাড়িতে তল্লাশি অভিযানের সময় যে গণ্ডগোল হয়েছিল এবং যে একটা কেওস হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেছিলেন। একদিকে যেমন দিল্লির অফিসাররা সেই তল্লাশি অভিযানে ছিলেন, অন্যদিকে কলকাতার যে সমস্ত অফিসাররা তল্লাশি অভিযানে ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। এবং সেদিন এমন কি পরিস্থিতি হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসে এবং বাড়িতে গিয়ে সমস্ত নথি এবং যে অভিযোগ ইডির তরফে করা হচ্ছে ডিজিটাল এভিডেন্স তিনি নিয়ে চলে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের কি কথা হয়েছিল এবং তদন্তর কি অগ্রগতি? তুমি জানো কলকাতা এবং রাঁচিতে 2টি কিন্তু কয়লার নতুন মামলা কয়লা পাচারের শুরু হয়েছে। গতকালই কিন্তু সমস্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা কিন্তু যাবতীয় তথ্য এবং এভিডেন্স সামনে রাখবে এবং সেই তথ্য এভিডেন্স সামনে রেখেই কিন্তু বৈঠক হচ্ছে। আমি তোমাকে সিজিও কমপ্লেক্সের ছবি দেখাবো। আমি বলবো, তুমি দেখতে পাচ্ছ গেটের দিকে আজকে বাইরে থেকে কাউকে কিন্তু ভেতরে পরিচয়পত্র ছাড়া কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নর্মাল দিনে যে গেট খোলা থাকে আজকে কিন্তু গেট বন্ধ এবং যে 3 স্টেট অর্থাৎ সামনে গেটের সামনে সিআরপিএফ জওয়ানরা, মাঝে একটা লেয়ার করা হয়েছে এবং গেটের সামনে অর্থাৎ যেখানে মেন প্রবেশ, আমি প্রবীরকে বলবো ক্যামেরা ঘোরাতে, তুমি দেখতে পাচ্ছ ডান দিকে সিআইএসএফের জওয়ানরা, বাঁ দিকে সিআরপিএফের জওয়ানরা। অর্থাৎ এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিজিও কমপ্লেক্সের ভেতরে প্রায় 50 থেকে 60 জন সিআরপিএফের এবং সিআইএসএফের জওয়ানরা কিন্তু রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ আমাদের বলা হচ্ছে যে ব্যারিকেডের ভেতরে চলে যেতে, অর্থাৎ মিডিয়ার জন্য একটা আলাদা ব্যারিকেড করা হয়েছে, অর্থাৎ আটোসাটো কিন্তু নিরাপত্তা ব্যবস্থা। এবং তোমাকে বলে দিই আগামী দিনে কিভাবে তদন্ত এগোবে, কোন দিকে তদন্ত এগোবে, সেই সমস্ত এভিডেন্স সামনে রেখেই কিন্তু একটা ব্লুপ্রিন্ট তৈরি করার চেষ্টা রাহুল নবীন। একেবারেই প্রকাশ, অর্থাৎ তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলে যাবতীয় বিষয় সেদিন কি ঘটেছিল জানার চেষ্টা করছেন ইডি ডিরেক্টর। তোমাকে ধন্যবাদ। নৌশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির ইতিমধ্যেই পরস্পরের জন্য দরজা খোলা রেখে সিপিএম কংগ্রেসের উদ্দেশ্যে জোট বার্তা দিয়েছেন। এবার এক কাঠা লড়াইয়ের কথা শোনা গেল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মুখে। এখন প্রশ্ন হলো কংগ্রেস কি করবে? মানুষ চায় বিজেপির বিরুদ্ধে ওটা দেশে এবং এ রাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক কাঠা হয়ে লড়াই করতে দ্রুত কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির আকাশে ভেসে বেড়াচ্ছে নানা জোট জল্পনা। পরস্পরের জন্য জোটের দরজা খুলে দিয়েছেন 2 মুসলিম বিধায়ক নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবির। সেই সঙ্গে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এক কাঠা লড়াইয়ের ডাক দিয়ে সিপিএম কংগ্রেসের উদ্দেশ্যেও আহ্বান জানিয়েছেন তারা। এই আবহে এক কাঠা লড়াইয়ের কথা শোনা গেল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মুখেও। সেই সঙ্গে বৃহস্পতিবার হুমায়ুন কবিরের জেলা মুর্শিদাবাদে দাঁড়িয়ে কৌশলে তিনি বল ঠেললেন কংগ্রেসের কোর্টে। বাংলাকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে লড়ব। আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি এবং যারা যারা কথাবার্তা বলছে তাদের সঙ্গে ইতিবাচক হয়েছে। মালদা, মুর্শিদাবাদে, বীরভূমে কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। মানুষের এই ঐক্যের ভাবনাকে মর্যাদা দিতে হবে, সেই জন্য দ্রুত কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। 2021 সালের বিধানসভা ভোটে এ রাজ্যে জোট বেঁধে লড়াই করেছিল সিপিএম কংগ্রেস। ব্রিগেডের মঞ্চে 3 দল একসঙ্গে থাকলেও কংগ্রেস আইএসএফ এর থেকে দূরত্বই বজায় রেখেছিল। শেষ অবধি সিপিএম এর সমর্থনে জিতেছিলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেই নওশাদ সিদ্দিকী এবং সদ্য নতুন দল গড়ে ময়দানে নামা হুমায়ুন কবির ইতিমধ্যে সিপিএম কংগ্রেসের জন্য দরজা খোলা রাখার বার্তা দিয়েছেন। বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি
ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। সেলিম সাহেবরা বসুন, সুজন বাবুরা বসুন, নওশাদ সাহেব বসুন, আব্বাস ভাইজান বসুন, কংগ্রেসের অধীর বাবু আর ঈশা খান। এই পরিস্থিতিতে কংগ্রেসের দিকে বল ঠেললেন মোহাম্মদ সেলিম। আমরা আলোচনার মধ্যে দিয়েই আগামী দিনে ঠিক করব। ঐক্যবদ্ধ লড়াই মানে আদর্শগত দিক থেকে, নীতিগত দিক থেকে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে যেটা রাস্তাই রাস্তা দেখায়, সেই পথকে অবলম্বন করতে হবে। শেষ অবধি বাম কংগ্রেস, আইএসএফ এবং হুমায়ুন কবির একসঙ্গে ভোটে নামলে কি তৃণমূলের চাপ বাড়তে পারে? তাদের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে? এবার ধর্মের নামে ভাঙাতে চাইছে। এমন দু চারজন মুখোশধারীকে দিয়ে পুতুল নাচে সুতোর মতো লাফালাফি করাচ্ছে, দেখলে মনে হচ্ছে বিজেপি বিরোধী, কিন্তু তারা অ্যাকচুয়ালি বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিরই সুবিধা করে দেবে ওরা, এবং সেই খেলাটায় গেছে। আর মাত্র কয়েক মাস পরে বিধানসভা ভোট, শেষ অবধি কে কার হাত ধরবে সেটা পরিষ্কার হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। সপ্তাহে 5 দিন কাজ, শনি রবি ছুটি, এই দাবিতে ফের আন্দোলনে নামছেন ব্যাংক কর্মীরা। 27শে জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। আন্দোলনে সামিল রয়েছে এটিএম পরিচালনাকারী সংগঠনগুলিও। ফলে 23শে জানুয়ারি থেকে পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকলে এটিএম পরিষেবার উপরে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পুরনো দাবি নিয়ে ফের নতুন করে আন্দোলনের পথে ব্যাংক কর্মীরা। এবার 27শে জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিল 9টি ব্যাংকিং সংগঠনের প্ল্যাটফর্ম ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন বা ইউএফবিইউ। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি। 24 ও 25শে জানুয়ারি শনি রবিবার ব্যাংক বন্ধ। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটি। এরপর 27 তারিখ ব্যাংক ধর্মঘট হলে পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকবে। ধর্মঘটে এটিএম পরিচালনকারী সংগঠনগুলি থাকায় এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যে সমস্ত ব্যাংকে আমাদের যেটা 9টা কনস্টিটিউয়েন্টের যারা সদস্য আছেন তারা মাইনে কাটিয়ে স্ট্রাইকে যাবেন। ভারতবর্ষের অনেক সানডে ওপেনিং ব্যাংক আছে, তো সানডে ওপেনিং ব্যাংকগুলো তারা তো কাজ করবে, সেখানে তো ব্যাংক বন্ধ থাকবে না, এটিএম বন্ধ থাকবে না। তা সুতরাং পরিষেবা কিন্তু অন্যান্য যে আগের দিনগুলোতে বন্ধ এরকম ধরনের ভ্রান্ত ধারণা মনে হচ্ছে আমাদের কোনো জায়গায় যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবেদন যে যতটা পারা যায় ব্যাংকিং কাজ আপনারা একটুখানি মিটিয়ে নেবার আগে থেকে চেষ্টা করবেন। এই ধর্মঘট কি নিয়ে? এখন মাসের প্রথম ও তৃতীয় শনিবার ব্যাংক খোলা থাকে, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে ছুটি থাকে। ব্যাংক কর্মীদের দাবি, রিজার্ভ ব্যাংক সহ বাকি সরকারের অধীনে আর্থিক প্রতিষ্ঠানের মতোই তাদেরও প্রতি সপ্তাহে 2 দিন করে ছুটি দিতে হবে। এর জন্য সপ্তাহের বাকি 5 দিন অতিরিক্ত সময় কাজ করতেও রাজি হয়েছেন তারা। আইবি এর সঙ্গে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের একটা চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তিতে থাকে যে বাকি 5 দিন আমরা 40 মিনিট করে অতিরিক্ত কাজ করব এবং তার বিনিময়ে আমাদের সকল স্যাটারডে অফ থাকবে। এলআইসি বলুন, আরবিআই বলুন, অন্যান্য ফিনান্সিয়াল সেক্টর বলুন, এবং যদি আশেপাশের দেশগুলো ধরে নেন, ইউরোপ ধরে নেন, ইউএসএ ধরে নেন, ব্যাংকিং প্রায় সর্বত্রই 5 দিন হয় সেখানে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের এটা দীর্ঘ 1 দশক বা তার থেকে বেশির দাবি, তা সত্ত্বেও এর রূপায়ণ হয়নি এবং তার ফলেই আমাদের এই 27শে জানুয়ারি স্ট্রাইকের কল দেয়। ধর্মঘটের আওতায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি রয়েছে বেসরকারি ব্যাংক, ফরেন ব্যাংক, কোঅপারেটিভ এবং রিজিওনাল রুরাল ব্যাংকগুলিও। ইতিমধ্যে তাদের এই দাবিগুলিতে নৈতিক সমর্থনের জন্য চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। এর আগে একই ইস্যুতে 2025-এর মার্চ মাসেও ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাংক কর্মীদের সংগঠনগুলি, কিন্তু সেবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নেওয়া হয়। 10 মাস পরেও কোনো পদক্ষেপ না হওয়ায় ফের আন্দোলনের পথে হাঁটতে চলেছেন ব্যাংক কর্মীরা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।